শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভি নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে বুবলি বর্ণার একক চিত্রকলা প্রদর্শনী বিচ্ছিন্ন অস্তিত্বে অবিচ্ছিন্ন সত্তা ২। প্রদর্শনী চলবে ২৫ জুলাই পর্যন্ত। ধানমন্ডির গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী শামসুল আলম আজাদের তৃতীয় একক চিত্রকলা প্রদর্শনী দৃশ্যমান কাঠামো। প্রদর্শনী চলবে ১৮ জুলাই পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছে এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ১৫ থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত ৮টা ২০ থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। রেস্টুরেন্ট মানে মা অনেক ঝামেলা, অনেক। আরে তুই একা না তো, রুশোকে বলবি। তুই আর রুশো দুইজনে মিলে যদি করিস না নিশ্চয়ই করতে পারবি। রুশো, তুমি আর মানুষ পেলে না। কাকে ডাকছো? ও তুই, ভালোই হলো। পারোকে খুঁজছিলাম। ও কেন? ওই বানিয়ে আসছে তো, চা বানায় দেন একটু, বাবার সাথে কথা বলছি। আমি পারু না, আমি কারোর জন্য চা বানাতে পারবো না। আরে আমি তোকে ওভাবে বলিনি তো। তারপরও পারবো না। রাত ১১টা ৩০ সরাসরি সম্প্রচার হবে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি নৃত্যশিল্পী, নৃত্য প্রশিক্ষক ও অভিনেত্রী তাসদিদ নমিরা আহমেদ। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? খুব ভালো, তুমি কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আপনাকে পেয়ে প্রথমবারের মতো আপনাকে পেলাম আমাদের আয়োজনে, সেটা ভেবেই ভীষণ ভালো লাগছে। নাচ এবং অভিনয় দুটো নিয়ে এখন বেশ ব্যস্ত একটু সময় পার করছেন, কোন থেকে বেশি আপন মনে হয়? সবসময় নাচটাকে আপন মনে হওয়াটা খুব স্বাভাবিক। যেহেতু ক্যারিয়ার বলি বা প্যাশন বলি, সেই জায়গা থেকে বেছে নিয়েছেন। আচ্ছা, নাচ তো নিজে যখন নাচেন তখন সেটা একরকম থাকে, কিন্তু নাচ যখন শেখাতে যান সেই ব্যাপারটা একেবারে ভিন্ন। সেটা কেমন এনজয় করেন? এটা বরাবরই সবসময় এনজয় করি, কারণ ছোটবেলা থেকে আমি যখন নাচ শিখেছি তখন আমি আমার গুরুজনদেরকে যে দেখেছি যেভাবে করে আমাদেরকে শেখাতে, আমি হয়তো একটু হলেও সেটা ফলো করার চেষ্টা করি। কারণ নাচের জায়গা থেকে নাচটা যেমন আমাকে শেখাতে হবে, সেটার সাথে কিন্তু শাসনটাও থাকে, আদরটাও থাকে, মায়া মমতাও থাকে, সবকিছুই কিন্তু থাকে একটা শিক্ষকের মধ্যে। সো আমি যখন ছোটবেলায় ছিলাম আমি দেখেছি রিয়া আপুকে, তপন স্যারকে সেভাবে করেই আমাদের সাথে ট্রিট করতে। তারপরে যখন একটু বড় হলাম তখন সোহেল ভাই, বেবি আপু, সো তাদেরকেও দেখলাম যে শাসনটা তখন আরও বেড়ে গেল বড় হওয়ার পরে। সো সেই জায়গাটা এখন আমিও যখন একটু ধারণ করি আমার স্টুডেন্টদের সাথে, ভালোই লাগে, খারাপ না। এবং যখন দেখেন যে তারা আপনার চোখের সামনে নাচছে, সেটা মনে হয় অন্যরকম একটা অনুভূতি দেন, তাই না? অবশ্যই। আমার তো দেখা গেছে বাফার জার্নি শুরু হয়েছিল ব্যাক ইন 2013। সো আমার হাত দিয়ে এখন পর্যন্ত ৬টা ব্যাচ গেছে। আচ্ছা, সো তারা এখন অনেক বড়। খুব ভালো লাগে। আচ্ছা, আর নিজের ব্যস্ততা কেমন স্টেজে, বিশেষ করে নাচের ক্ষেত্রে? নাচের ক্ষেত্রে এখন স্টেজ শোই বেশি করছি, যেহেতু টেলিভিশন শোজ এখন অনেকটা কম আমাদের নাচের জায়গা থেকে, তবে স্টেজ শোজগুলো এখন অনেক বেশি করা হয়। আচ্ছা, সেটা ক্লাসিক্যাল ফর্মে হোক অথবা ফিউশন হোক, যেটাই হোক না কেন স্টেজ শোগুলো বেশি করা হচ্ছে। নাচের ক্ষেত্রে কোনো একটি নৃত্য পরিচালনার কাজটি যখন করতে যান তখন আসলে কোন বিষয়গুলো মাথায় থাকে? কারণ অনেক কিছু ভেবে তো একটি প্রোডাকশন নামাতে হয়, এবং একটি প্রোডাকশন কিন্তু একবারের জন্য না, অনেকবার যেন পারফর্ম করা হয় সেটা ভেবেই করা হয়। কি বিষয় মাথায় থাকে? এখন পর্যন্ত আমি আমার নিজের কোরিওগ্রাফিতে আমি পুরো গ্রুপ নিয়ে এখনো পারফর্ম করিনি, জাস্ট বিকজ অফ এই যে এখন বললে যে অনেক কিছু মাথায় নিয়ে করতে হয়। সো আমি এখন সেটা করতে চাই না। আমি স্টিল এখনো রতন স্যারের গ্রুপে ডান্স করছি, আমি বেবি আপুর গ্রুপে ডান্স করছি, আমি সামনে থেকেই আমি সবার সাথে কাজ করতে চাই, তবে এখনো কোরিওগ্রাফিং করে আসলে কাজ করার সেই জায়গাটা আমি এখনো তৈরি করতে চাচ্ছি না আসলে। সো
তখন নিজের প্রিপারেশনটা আসলে বেশি থাকে যে আমি হ্যাঁ। কিভাবে পারফর্ম করব আমার Focus পার্টনারের থাকা সাথে। যায়। হ্যাঁ, ফোকাস থাকা যায়। আর আমি আমার পার্টনারের সাথে আমি কিভাবে ডান্স করব এবং অন্যের কোরিওগ্রাফিতেও ডান্স করা কিন্তু নিজের একটা লার্নিং হয়। ডেফিনেটলি সো সেই জায়গা থেকে আসলে এখনো শিখছি, নতুন নতুন আরো অনেক কিছু শিখছি আসলে। ছোটবেলায় আয়নার সামনে দাঁড়িয়ে নাচ করা এই বিষয়টা কখনো আপনার ক্ষেত্রে ঘটেছে কিনা? আসলে এত ছোটকালের থেকে নাচ শেখা স্টার্ট হয়েছে, আমার কখনো মনে পড়ে না যে আমি নিজের থেকে নাচ শেখার আগে কখনো স্টার্ট করেছিলাম কিনা নিজে নাচা, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, নাচ যখন শিখেছি স্টার্ট করেছি তখন থেকে সবসময় মাকে দেখেছি, একটা বড় আয়না কিনে দিয়েছে, বিশাল বড় আয়না আছে আমার বাসায় একটা, পা থেকে মাথা পর্যন্ত, এবং সেখানে আমাকে ছোটবেলা থেকেই প্র্যাকটিস করানো হয়। আচ্ছা, মাই কি প্রথম নিয়ে গিয়েছিলেন নাচের হ্যাঁ স্কুলে? হ্যাঁ হ্যাঁ, আমার পুরোটা জার্নি, নাচের যদি জার্নি বলি, আজকে বাফার এখন কোর্স হয়ে গেছে 8 বছরের বা 6 বছরের, তখন দীর্ঘ 12 বছরের নাচের কোর্স করতে হতো। সো সেই জায়গা থেকে দীর্ঘ 12 বছর আম্মু ধরে রেখেছে আমার নাচের এই যে 12 কোর্সটা। বছরে কখনো ব্রেক ছিল না? না, কখনো ব্রেক ছিল না, কারণ 4 বছর বয়স থেকে একদম শুরু করে শেষ পর্যন্ত আমাদের যখন সার্টিফিকেট দেওয়া হয় সেই ফুল কোর্সটা কমপ্লিট করতে হয়, আদারওয়াইজ তো সার্টিফিকেট দেওয়া হবে না। এটা কি আপনার মনে আছে কিনা যে নাচ নিয়ে প্রথম মঞ্চে ওঠা, সেই অভিজ্ঞতার কথা এখন কি মেমোরিতে আছে? হ্যাঁ, একটু একটু আছে। প্রথম আমার যেটা মনে পড়ে, আমাদের ফার্স্টেই আমার যেটা হয় যে আমি বাফারি কম্পিটিশনে আমি স্টেজ শো করি আচ্ছা ফার্স্ট আচ্ছা। কম্পিটিশনের জন্য। তারপরে তো রিয়েলিটি শোতেও আপনি আসলেন, মানে রিয়েলিটি শো কোন ভাবনার জায়গা থেকে? রিয়েলিটি শোটাও ছিল আসলে, আমি চ্যানেলে গিয়েছিলাম পারফরমেন্স করতে, সোহেল ভাইয়ের আমার নাচের পারফরমেন্স ছিল। সো তখন আমাকে আসলে ডেকে বলা হয়েছে যে আপনি আপনার হাইট এত ভালো, এটা সেটা হ্যান ত্যান, সো আপনি কেন আমাদের কম্পিটিশনে জয়েন করেন না। সো ওখান থেকে আসলে এক প্রকার জোর জবস্তিতে আমাকে কম্পিটিশনে ঢোকানো। সো তারপরে কম্পিটিশন থেকে বের হলাম, এই তো জার্নি তখন তারপর থেকে থেকে অভিনয়টাও শুরু হয়ে গেল হ্যাঁ। কম্পিটিশন থেকে? কম্পিটিশন থেকে বের হওয়ার পরপরই আমার র্যাম্প এবং আমার অভিনয় দুইটাই একসাথে শুরু। আচ্ছা, অভিনয়টা যখন প্রথম অফার পেয়েছিলেন সেটা কার কাছ থেকে অফারটা এসেছিল, বা তখন এই সময় একটু দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল কিনা যে আসলে কি অভিনয়টা করতে পারবো, আমাকে দিয়ে হবে কিনা? না, আসলে কখনো এইভাবে করে আসলে ভাবিনি, কারণ ছোটবেলা থেকে তো আসলে ক্যামেরার সামনে ছিলাম। সো ওই ক্যামেরার শাইটা কখনো ছিল না। হ্যাঁ, বাট অভিনয়ের জায়গাটা ডিফারেন্ট ছিল। আমি ফার্স্ট নাটক ছিল আমার, নাটকের নাম ছিল ফু, ফামি ভাইয়ের নাটক ছিল তখন। সো ফামি ভাইয়ের নাটক মানেই তখন ছিল স্ক্রিপ্ট ছাড়া নাটক। সো ওই সময় ওই একটা ট্রেন্ড চলছিল উইদাউট স্ক্রিপ্ট নাটক আর কি, যেমন খুশি তেমন খুব একটা casual। ক্যাজুয়াল করে কথা বলা। সো ওইটা আমাকে খুব ইজিয়ার করে দিয়েছিল আসলে। মানে অ্যাক্টিংটা করতে হচ্ছিল, হ্যাঁ, ন্যাচারালি আসছিল। রাইট। আচ্ছা, অভিনয়ের ক্ষেত্রে আপনি কি খুব সিলেক্টিভ কিনা যে কোন স্ক্রিপ্টে কাজ করব না, এটা নিয়ে কি খুব মাথা ব্যথা থাকে কিনা সবসময়? এটা তো আসলে প্রত্যেকটা আর্টিস্টের একটা মাথা ব্যথা থাকে, আমি আসলে করব কি করব না। কিছু ক্ষেত্রে আমরা হয়তো কিছু স্ক্রিপ্ট সিলেক্ট করতে আমরা ভুল করি, আবার কিছু মানে ক্ষেত্রে অনেক ভেবে চিন্তেও করি, দুটোই করি। তবে আমার জায়গা থেকে এই মুহূর্তে এখন আমি আসলে ভেবে চিন্তেই কাজটা করি। এটাই। আবার তো একটা মধ্যে বিরতি ছিল, 4-5 বছরের একটা বিরতি ছিল, এবং তারপর আবার ফিরে আসা। কামব্যাক করার পর একজন আর্টিস্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যে যাদের সাথে আমি কাজ করেছি তারা এখন হয়তো আর কাজ করছেন না, তারা হয়তো বেশি সিনিয়র হয়ে গেছেন। তো আপনার ক্ষেত্রে ব্যাপারটা এমনটা ঘটেছে কিনা? অবশ্যই আমার ক্ষেত্রে একদমই সেম এই ব্যাপারটাই হয়েছে, যে আসলে আমি তখন যাদের সাথে আমার খুব রেগুলার বেসিসে কাজ হতো, ফেরদৌস হাসান রানা, সোহেল আরমান, এরা এখন খুব কম কাজ করেনই না বলতে গেলে। সো সেই জায়গা থেকে এখন মাধ্যমও আসলে অনেক হয়ে গেছে। আমি যখন ব্যাক ইন 2019-এ আমি যখন কাজ লাস্ট করলাম, তখন মাধ্যম ছিল টেলিভিশন আর হয়তো ইউটিউব তখন মাত্র স্টার্ট হয়েছে। বাট ইউটিউবের জন্য কোনো নাটক হবে বা রিলসের জন্য কোনো নাটক হবে, তখনও এগুলো তো একেবারেই ট্রেন্ডি ছিল না। হ্যাঁ, কল্পনার বাইরে ছিল। সো অনলি টেলিভিশনের জন্যই তখন কাজ করতাম। বাট যখন কাম ব্যাক করেছি, ইট ওয়াজ টু মেনি অফ স্ক্রিনস, অনেক বেশি। ওটিটি, টেলিভিশন, ওভিসি, তারপরে রিলস, ইউটিউব, মেনি আদার থিংস। সো সেই জায়গা থেকে এখন অনেক কিছু। এখন আবার আরও একটি বিষয়ও আছে যে একজন আর্টিস্টের ফলোয়ার সংখ্যা আসলে কত, সেটাও যাচাই বাছাই করে কোনো একজন আর্টিস্টকে কাস্ট করা হয়। এটা কেমন লাগে, কি মনে হয়?
অনেস্টলি দিস ইজ ভেরি ডিসগাস্টিং, কারণ একজন আর্টিস্টের পরিমাপ করার জন্য ফলোয়ারের দরকার হয় না আসলে। একজন আর্টিস্টের মানে যদি গুণ মাপতে হয় সেটা তার কাজ দিয়ে মাপতে তার হবে, মেধা দিয়ে। তার মেধা, তার অনস্ক্রিন, তার প্রেজেন্স দিয়ে মাপতে হবে। ভিউয়ার্স, তারপরে ফলোয়ার্স, এটা আসলে আমি জানি না আমি কিভাবে এটাকে এক্সপ্লেন করবো। তবে আমার কাছে এরকম অফার এসেছে, আমাকেও জিজ্ঞেস করা হয়েছে, আমি তখন ডিরেক্টলি না করে দিয়েছি। আমি বলেছি যে যদি ফলোয়ার জেনে আমাকে কাস্ট করতে হয় আমি সেখানে কাজ করব না, যেখানে আমার মেধার মূল্যায়নটা না হচ্ছে না। এক্স্যাক্টলি। কারণ ওরা তো আসলে যারা আমাকে ডাকছে, যাকেই ডাকছে না কেন, ফলোয়ার বা ভিউ চিন্তা করে, আসলে সেটা তো তাদের প্রয়োজনে সে করছে, আমার Exactly. প্রয়োজনে না। কিন্তু হ্যাঁ, তাদের দরকার ভিউ, তাদের দরকার ফলোয়ার, সেই জন্যই তারা এটা চিন্তা Offer করে আসলে করছে। অফারটা করছে। ব্ল্যাক মানির অফারটা কিভাবে এসেছিল আপনার কাছে? আলী মুভি দিয়ে কামব্যাক করি। আমার স্ক্রিন প্রেজেন্স ছিল হচ্ছে কি নাটক দিয়ে, বান্নার একটা নাটক ছিল ভেজা চোখের গল্প, তো ওইটা দিয়ে কামব্যাক করার পরে সামহাও আমার রাফি ভাইয়ের সাথে পরিচয় হয়। তখন রাফি ভাইয়া হয়তো ওই ব্ল্যাক মানি নিয়েই কাজ করছে আর কি। সো তখন আমাকে ফোন দিল, হঠাৎ করে ফোন আসলো, বললো যে তুমি করবা কিনা। সো আমি আসলে সেকেন্ড থট তখন আসলে দেইনি, যেহেতু আমি তখন মাত্র কাজে আবার স্টার্ট করছি। সো আই থট যে একটা ভালো প্রজেক্টের সাথে কাজ সাথে করা। অ্যাড হওয়া মানে এটা একটা বিগ ম্যাটার রাইট নাও। সো তখন থেকে অ্যাড হলাম আর কি। ভেজা চোখের গল্প মানে বান্না ভাইয়ের যে কাজটা ছিল, তার আগে কি বান্না ভাইয়ের সাথে কোনো কাজ হয়েছিল? না, বান্নার সাথে আনফরচুনেটলি আগে কখনো আমার কাজ হয়নি, বাট আমাদের অনেকবার কথা হয়েছে আমার কাজে ব্রেক হওয়ার আগে যে আমরা কাজ করব, বাট সামহাও হয়নি। আমি ব্রেক থেকে ব্যাক করার সাথে সাথেই সামহাও আমার সাথে কানেক্ট হয়ে আমরা আসলে কাজটা করি। আর কেমন লেগেছে কাজ করতে? খুবই মাহবুব ভালো রশিদ ছিল, বান্নার সাথে? খুবই ভালো প্রজেক্ট ছিল, এবং এটা দর্শক খুব সুন্দর করে নিয়েছিল, অ্যাকসেপ্ট করে নিয়েছিল, কারণ এটা একটা ট্রু স্টোরি বেস গল্প ছিল আসলে। বেলি রোডে যে ইনসিডেন্টটা ছিল সেটা নিয়ে আসলে কাজটা করা হয়েছিল। কোনো একটা চরিত্রের জন্য নিজেকে প্রিপেয়ার করা, নিজেকে প্রস্তুত করা, এই বিষয়টা আপনার ক্ষেত্রে কিভাবে ঘটে? এটা তো আসলে স্ক্রিপ্টটাকে পড়তে হয়, অনেকবার পড়তে হয়, পড়ার পরে চিন্তা করি যে আসলে আমি কি করব। তখন নিজে যখন ভাবতে না পারি আসলে, তখন আমি অলওয়েজ ডিরেক্টরকে আমি আসলে আমার জায়গাটাতে রাখি, যে আপনি বলেন যে আপনি কিভাবে চান, আগে তার কাছ থেকে আমি জানতে চাই তার একটা চিন্তা ভাবনা কি এই ক্যারেক্টারটাকে নিয়ে, তারপরে আসলে আমি আমার ভাবনাটাকে অ্যাড করি। তার মানে বলা যেতে পারে যে আপনি ডিরেক্টরস আর্টিস্ট। একদম অলওয়েজ ছিলাম সব সময়। আমাকে কখনো এমন হয়নি যে প্রোডিউসার কল আমার এসেছে, আমার কিন্তু সবসময় ডিরেক্টর কল আমার কাছে প্রত্যেকবার এসেছে ফার্স্ট থেকেই। সো ওয়ান কাইন্ড অফ আমি ব্লেসড বলবো। এনটিভিতে আপনার অভিনীত বেশ কিছু সিরিয়াল এবং সিঙ্গেল ফিকশন প্রচারিত হয়েছে, কোনটার রেসপন্স সবচেয়ে বেশি পেয়েছেন? এনটিভিতে আমার এই নিয়ে মনে হয় 3টা বা 4টা সিরিয়াল গেছে বিগত এত বছরে। সব থেকে বেশি আমি রেসপন্স যদি পাই, ফার্স্টে সিরিয়াল নিয়ে বলি, জল রং, সোহেল আরমানের। এটা আমার অনেক বড় ইম্প্যাক্ট ফেলেছিল, প্রবাবলি ব্যাক ইন 2017। আচ্ছা আচ্ছা। তখন ওইটা আমার রিলিজ হয় আর কি। খুবই সুন্দর চমৎকার স্ক্রিপ্ট ছিল এটা। তখন আসলে মানুষ টেলিভিশনেই নাটকটা দেখতো এবং ওখান থেকে আমি ফিডব্যাক পেতাম। আর তারপরে যদি বলি, এই রিসেন্ট যদি কাজ করে থাকি, মুরাদ পারভেজের অক্টোবর নাটকটা যখন লাস্ট গেল, ওইটাও বেশ বিগ রেসপন্স আমি পেয়েছি থ্রু ফেসবুক। আচ্ছা, আর যখন আপনি বাহিরে বের হন আপনার নিজের কাজে, তখন মানুষ কি চিনতে পারে কিনা আপনাকে? হ্যাঁ, অফকোর্স পারে। এখনকার আগে যেরকম ছিল যে আমি হয়তো একজন আর্টিস্টকে, আমি যখন মানে আম জনতা হিসাবে নিজেকে চিন্তা করতাম, তখন আমি একজন আর্টিস্টকে দেখলে আমার খুব ভাল লাগতো। তখন মনে হতো যে একটা পজিটিভ ভাইব কাজ করতো, এটা মনে হতো একটা ছবি তুলতে পারতাম যদি, বা একটা, তখন তো অটোগ্রাফের ব্যাপার ছিল, অটোগ্রাফ যদি নিতে পারতাম। আর এখন হয়ে গেছে যে এখন আসলে মানুষ যারা চেনে, তারা কিছু মানুষ তো ডেফিনেটলি ছবি তুলে, এটা তো বলার জায়গা থাকে না, অটোমেটিকলি ফোন বের হয়ে চলে আসে। আর যারা চিনেও না চেনার ভান করে, বাট বোঝা যায় যে আশেপাশ থেকে একটু হলে সাউন্ড পাওয়া যায়। অটোগ্রাফের সেই সময়টা মিস করেন কিনা? অনেক মিস করি। ওই সময়টা অনেক মজার ছিল, ডিফারেন্ট ছিল। একজনের কাছ থেকে যে অটোগ্রাফ চাওয়াটা অনেক মানে মজার একটা ব্যাপার। এখন ফটোগ্রাফের সময়, কিন্তু তারপর আমি বলবো যে কিছু কিছু ক্ষেত্রে
কিছু কিছু বিষয় একটু বাড়াবাড়ি হয়ে যায়, যেরকম কারো পারমিশন ছাড়া তার একটি ভিডিও করা এবং সেটা রিলস বানানো বা ইউটিউবে কিংবা সোশ্যাল মিডিয়াতে আপলোড করা, তেমন কোনো বিড়ম্বনার শিকার কখনো হতে হয়েছে কিনা? না, স্টিল এখনো এরকম হয়নি, তবে কিছু কিছু ক্ষেত্রে যেরকম কোনো প্রোগ্রামে গেছি, অ্যাটেন্ড করেছি, এখন এত বেশি আসলে ক্যামেরাম্যান হয়ে গেছে উইথ ফোন, সবার হাতে ক্যামেরা থাকে, সবাই ক্যামেরাম্যান, সবাই জার্নালিস্ট। আসলে কে জার্নালিস্ট কে ক্যামেরাম্যান এখনো জানি না। যে দেখা গেছে যে ভিডিওগুলো এমনভাবে করা হয় যেগুলো খুবই আশ্চর্যজনক, এটার কোনো মানে হয় না, কোনো দরকার হয় না। সো এইগুলোকে নিজেরা প্রচার করে ভাইরাল করছে, উইচ ইজ রিয়েলি ব্যাড। এটা একটা আর্টিস্টের জন্য খুব দুঃখজনক, কারণ আমরা যতটা সাবলীলভাবে কাপড় পরার চেষ্টা করি, কিন্তু সামহাও এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে আমাদেরকে প্রেজেন্ট করা হয়, যেটা আসলে তেমন না তারা যেভাবে প্রেজেন্ট করছে। সো এটা খুব দুঃখজনক। আসলে এখন একদম রিসেন্ট টাইমে কোন কোন প্রজেক্টের সাথে আপনি ইনভলভ হলেন, সাম্প্রতিক কাজ? রিসেন্টলি আমি সালাউদ্দিন লাবলুর সাথে একটা সিরিয়াল শেষ করলাম, এখন ওইটা অন এয়ার হয়নি, হবে। ওইটা আমার একদম রিসেন্ট কাজ করা। আর এখন হচ্ছে গিয়ে স্টেজ শোগুলা নিয়ে ব্যস্ত, নাচের স্টেজ শোগুলা নিয়ে বেশি ব্যস্ত আসলে। পরিকল্পনা তো থাকে, যদিও পরিকল্পনা অনুযায়ী সবকিছু হবে কি হবে না সেই ডিসিশন নেবার ক্ষমতা আমাদের নেই, কিন্তু তারপর আমাদের কিন্তু ইচ্ছে থাকে, অনেক রকম স্বপ্ন থাকে, অনেক কিছু আমরা করে যেতে চাই আমাদের জীবনে। তেমন কি কি ইচ্ছে আছে? ইচ্ছে স্বপ্নর তো কোনো শেষ নেই, না একেবারে কোনো স্বপ্ন শেষ নেই। তবে যদি বলি, আমার নিজস্ব একটা ইনস্টিটিউট দেওয়ার আমার অনেক বড় ইচ্ছা, স্বপ্ন অনেক আগের থেকেই। সেটা কি শুধুমাত্র নাচের জন্য নাকি অভিনয়ের জন্য হতে পারে? শুরু তো করতে হবে আমার নাচ দিয়ে, তারপরে যদি আমি পারি, আমার যদি সেই ক্ষমতা থাকে, আমি অনেক কিছু অ্যাড করতে পারবো, তাহলে সেটাও করব। এটা আমার অনেক বড় একটা ড্রিম, অনেক বড় স্বপ্ন। আমি জানি না আদৌ এটা পারবো কিনা, এটা অনেক বড় একটা জায়গা আসলে। এটা শুরু করলেই আমি হঠাৎ করে থেমে দিব, বিষয়টা এরকম হওয়া উচিত না, তাই আসলে শুরু করতে পারছি না। এটা যদি শুরু করি, আমি একদম শেষ পর্যন্ত এটাকে আমি টেনে নিয়ে যেতে চাই। সো এই জন্য আসলে এটা করার জন্য এখনো কারেজ, নিজেকে নিজে কারেজ দেওয়ার চেষ্টা করি আর কি। হ্যাঁ, আর যদি আরেকটা স্বপ্নের কথা বলি, হ্যাঁ, এখনো ভালো কিছু স্ক্রিপ্টে, যেটা শুধুমাত্র আমাকে চিন্তা করে কেউ একজন স্ক্রিপ্ট লিখবে, আমাকে চিন্তা করে একজন গল্প লিখবে, সেই জায়গাটা আসলে চিন্তা করি। এখন কিন্তু ভালো ভালো সিনেমা হচ্ছে, এবং মেইন স্ট্রিম মিডিয়াতে যদি আমরা মূলধারার ছবির কথা বলি, সেখানেও কিন্তু নায়িকা চরিত্রগুলো বা প্রোটাগনিস্ট ক্যারেক্টারগুলো বেশ হাইলাইটেড হচ্ছে। সেরকম ধরনের চরিত্রগুলোতে আমরা আপনাকে দেখতে চাই অবশ্যই। ইচ্ছা তো আছে, বাকিটা উপর আল্লাহর ব্যাপার। যে আসলে লাক একটা ব্যাপার, লাক অনেক বড় ব্যাপার। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য, আগামী দিনগুলো সুন্দর হোক, সহজ হোক, এই প্রত্যাশা রইল। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ আমাকে প্রত্যেকবার এত সুন্দরভাবে আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।